ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের অনেক রিকোয়েস্টের পর ইনফিনিক্স হট 9 প্লে নিয়ে। বাংলাদেশে আন্ডার 10K স্মার্টফোনগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মধ্যে হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন স্মার্টফোনগুলো প্রোভাইড করে, কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো খুবই কমই প্রোভাইড করে কোম্পানিগুলো। তো আন্ডার 10K বেস্ট স্মার্টফোনগুলোর মধ্যে ইনফিনিক্স হট 9 প্লে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিটর। যার জন্য এই ফোনটা কি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা এই প্রাইস রেঞ্জে, সেটাই নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে বলে নিই, আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হওয়ার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছি আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ফয়সাল টেলিকম। তাদের লোকেশনটা হচ্ছে আশুলিয়ার জামগড়াতে। ইনফিনিক্স সহ যে কোনো ধরনের স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে তাদের কাছে। আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। আর আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকলে প্রথম 20 জন পাবেন 200 টাকা করে ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো একটা বাজেট রেঞ্জে স্মার্টফোনগুলোতে যে বিষয়গুলো আমরা খুবই প্রাধান্য দিই তার মধ্যে হচ্ছে বিল কোয়ালিটি, পারফরমেন্স, ক্যামেরা সেকশন এবং ব্যাটারি। তো এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আলোচনা করবো আজকে এই ফোনটির সম্পর্কে। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির আউটলুক নিয়ে। যেহেতু এই ফোনটি হচ্ছে একটা বাজেট ফোন, তারপরও আউটলুকের দিক থেকে ইনফিনিক্স হট 9 প্লে মানে কমতির কিছুই রাখেনি। মানে এর আউটলুকটি ছিল খুবই চমৎকার। এর পেছনের ব্যাক সাইডটি বিভিন্ন কালার টেক্সচারে মেড করা হয়েছে, যার জন্য বলা যায় এটা দেখতে খুবই ভালোই লাগে। তার মধ্যে ফোনটি হচ্ছে প্লাস্টিক বডির গ্লসি ফিনিশ, যার জন্য বলা যায় হাতে নিলে এটা খুবই পিচ্ছিল একটা ফিল দেয়, যার জন্য এতে আপনারা চাইলে ব্যাক কভারটি ইউজ করতে পারেন। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটনের সাথে ভলিউম রকার এবং লেফট সাইডে থাকছে একটি সিম স্লট, যেটা দুইটা সিমের সাথে একটা ডেডিকেটেড এইচডি কার্ড স্লট রয়েছে। এর বটম সেকশনে শুধুমাত্র 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। এর স্পিকারটি রয়েছে এই ইয়ারপিসের মধ্যে, যার জন্য বলা যায় এটা পার্সোনালি আমার কাছে ততটা ভালো লাগেনি এবং এর স্পিকারের সাউন্ড কোয়ালিটিও ততটা ভালো লাগেনি আমার কাছে। আর একই সাথে ফোনটির থিকনেসটা ছিল একটু বেশি। এর কারণ হচ্ছে এতে ইউজ করা হয়েছে 6000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় থিকনেস একটু মোটা থাকলেও এইটা হচ্ছে মোটামুটি অনেকটাই লাইট ওয়েট ছিল 6000 mAh এর ব্যাটারি থাকার ফলেও। যেহেতু ব্যাটারি সেকশন নিয়ে বলেই ফেলেছি, তো এর চার্জিং ব্যাকআপ নিয়ে একটু কথা বলা যাক। ফোনটি আমরা মোটামুটি হ্যাভি লেভেলের ইউজ করেছি, যেখানে আমরা প্রচুর পরিমাণ গেমিং করেছি। তারপরেও প্রায় 7 থেকে 8 ঘন্টা প্লাস, একদমই 8 ঘন্টা প্লাস এর চার্জিং ব্যাকআপ পেয়েছি আমরা, যা খুবই সারপ্রাইজিং বলা যায়। এবং আপনি যদি মডারেট ইউজার হন তাহলে বলতে পারি নিঃসন্দেহে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। আন্ডার 10K স্মার্টফোন চুজের ক্ষেত্রেও আমাদের অন্যতম একটা লক্ষ্য থাকে, যেমন হচ্ছে এই ফোনটিতে মোটামুটি গেমিং পারফরমেন্স ভালো থাকতে হবে। সেজন্য আজকে এই ফোনটির গেমিং সেকশন থেকেই প্রথমেই ঘুরে আসা যাক। তো প্রথমেই বলে নিই, ফোনটি থাকছে দুইটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 2GB 32GB এবং আরেকটা হচ্ছে 4GB এবং 64GBতে। 2GB র্যাম ভেরিয়েন্ট যেটা, সেটাতে পাবো মিডিয়াটেকের হিলিও A22 একটি চিপসেট এবং হচ্ছে 4GB ভেরিয়েন্ট আমার হাতে যেটা রয়েছে এটাতে রয়েছে মিডিয়াটেকের হিলিও A25 এর একটি চিপসেট। আর এটা হচ্ছে মূলত একটা অক্টাকোর বেস সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। আর এর জিপিইউতে পাবো পাওয়ারভিয়ার ZE8320। তো এবার সরাসরি চলে যাই গেমিং সেকশনে। এই ফোনটিতে পাবজি প্লে করেছিলাম। পাবজি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে ব্যালেন্স পর্যন্ত সাপোর্ট করছিল এবং পাবজি গেম প্লেবল এক্সপিরিয়েন্সও পেয়েছি, মোটামুটি ভালো বলা যায়। তবে যেহেতু একটা বাজেট ফোন, যার জন্য বলা যায় প্রচুর পরিমাণ ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাবেন আপনি, যার জন্য এটি যদি লো গ্রাফিক্সে খেলেন তাহলে আগের চেয়ে গেম প্লেবল এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার পাবেন। কিন্তু অপরদিকে যদি এর ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ার মোটামুটি স্মুথ রান করছিল, বলা যায় যে ভালো গ্রাফিক্সেও এটা মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল এই ফোনটিতে, যার জন্য পাবজির জন্য এটা প্রেফারেবল না হলেও ফ্রি ফায়ারের জন্য এটা মোটামুটি ভালো একটা চয়েস হবে। তো এই ফোনটির রিয়ার সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা দেখে মোটামুটি আমার ভালোই লেগেছে, কারণ হচ্ছে বাজেট রেঞ্জে মোটামুটি এটা অনেকটা প্রোভাইড করে না এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বলা যায় মোটামুটি বাজেট অনুযায়ী ফাস্টই বলা যায়। ফোনটির সফটওয়্যার সেকশনে পাবো ইনফিনিক্সের নিজস্ব ওএস XOS 6.2 এবং সাথে থাকছে অ্যান্ড্রয়েডের 10.0 পাই। আর এই XOS এর সাথে প্রথমবারের মতো আমার পরিচিত হওয়া, যার জন্য বলা যায় এটা ইউজ করে তেমন একটা স্যাটিসফাইড হতে পারিনি আমি। তবে এটাতে ইউজ করে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাইনি। তারপরও বলতে চাই ইনফিনিক্সের তাদের ওএস নিয়ে আরেকটু কাস্টমাইজেশনের প্রয়োজন আছে এই মুহূর্তেই।
ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চির একটি বিগ আইপিএস ডিসপ্লে এবং এর রেজুলেশনও থাকছে 720p। এটা যেহেতু অনেক বড় একটা ডিসপ্লে, এখানে 720p ডিসপ্লেটা আসলেই একটু কেমন যেন লাগছে, তবে এটা যেহেতু একদম এন্ট্রি লেভেলের বাজেট ফোন, যার জন্য বলতেও পারি না এতে 1080pর একটা রেজুলেশন হলে ভালো হতো। তবে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি একদম খারাপও লাগেনি, মানে মোটামুটি ভালোই লেগেছে। এবং ফোনটি দিয়ে আমি কন্টেন্ট ওয়াচ করেছি, যেখানে তেমন কোনো নেগেটিভিটির ইস্যু চোখে পড়েনি বললেই চলে। আর যেহেতু ডিসপ্লেটা বড়, যারা হচ্ছে বেশি পরিমাণ মিডিয়া কনজিউমার তাদের জন্য এটা অনেকটাই ভালো হবে। সাথে হচ্ছে যারা টুকটাক ভিডিও এডিটিং করেন ফোন দিয়ে, তাদের জন্য এই ডিসপ্লে বড় থাকাতে একটু সুবিধাই পাবেন। তবে বলতে চাই এইটা যেহেতু একদম এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের স্মার্টফোন, যার জন্য এর ডিসপ্লের চারপাশে ভালো রকমের বেজেল এবং চিনিরিয়া দেখতে পাবেন। তো লাস্টলি চলে আসলাম বাজেট রেঞ্জের অন্যতম আরেকটি আকর্ষণীয় দিক, যা হচ্ছে এর ক্যামেরা পারফরমেন্স। এই ফোনটিতে রিয়ারে ট্রিপল ক্যামেরা দেখা গেলেও এখানে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং সেকেন্ডলি থাকছে কিউভিজি এর একটি লো লাইট সেন্সর। তবে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সরটি বলা যায় ভালো রকমের পারফর্ম করতে পেরেছে। এর ছবিগুলো দেখলাম অনেকটাই আই ক্যাচি লাগে এবং ছবিগুলোতে শার্পনেস এবং ছবির কোয়ালিটিটা অনেকটাই ইমপ্রুভ লেগেছে আমার কাছে। তবে ছবিতে ডিটেলসের পরিমাণ আমার কাছে একটু কম লেগেছে, যার জন্য বলা যায় ছবিগুলো যদি আপনি একটু জুম করেন তারপরে দেখবেন যে ছবির কোয়ালিটি মোটামুটি এতটা ভালো আসছে না। তাছাড়া ছবিগুলো মোটামুটি ন্যাচারাল কালার টোন প্রোভাইড করলেও ছবির ডাইনামিক রেঞ্জেও একটু সমস্যা রয়েছে এবং তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এটা গুড লাইট কন্ডিশনে খুবই ভালো পারফর্ম করতে পারে, কিন্তু লো লাইট কন্ডিশনে এটাতে প্রচুর পরিমাণ নয়েজের দেখা পাওয়া যাবে স্মার্টফোনটিতে। যার জন্য বলতে হবে এটা যেহেতু একটা বাজেট ফোন, এর চেয়ে বেশি পারফরমেন্স আশা করাটাও একটু বোকামি। তো এই ফোনটি নিয়ে পজিটিভ অনেক কথা বললাম, এবার দুই একটা নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলা যাক। এই ফোনটির স্পিকারের কোয়ালিটিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে এই বাজেট রেঞ্জে হওয়াতেও স্পিকারটা আরেকটু ডেভেলপ করা যেত। মানে এটা কেমন যেন ডিস্টরশন আওয়াজ আসছিল, মানে একটু গ্যার আওয়াজ আসছিল স্পিকারটি থেকে। তো সেকেন্ডলি যে ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, যা হচ্ছে ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা আমার কাছে ভালো লেগেছে। তবে ফোনটিতে বক্সে থাকছে হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে এই ফোনটি চার্জ করতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। এখানে যদি 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হতো তাহলে বলা যায় যে 2.5 ঘন্টার মধ্যে ফোনটি ফুল চার্জ প্রোভাইড করতে পারতো। তো দুইটাই কমপ্লেইন ছিল আমার কাছে স্মার্টফোনটি নিয়ে। তাছাড়া 10,000 টাকা বাজেট রেঞ্জে স্মার্টফোনটি যে পারফর্ম করেছে, যা আমাকে সত্যি খুবই সারপ্রাইজ করেছে। যার জন্য বলতে চাই যাদের বাজেট হচ্ছে 10,000 টাকা এবং কোন স্মার্টফোনটি কিনবেন তা ভেবে পাচ্ছেন না, তাদেরকে বলবো অবশ্যই একবার হলো ইনফিনিক্স হট 9 প্লে এই ফোনটি মানে হাতে নিয়ে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারেন, দেন হচ্ছে আপনার ডিসিশনটা নিতে পারেন। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং আমাদের কাছে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আকরাম হোসেন শোভন, দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।